পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে ১৩ বছরের ছোট্ট বালিকা আয়েশা। হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল। আয়েশা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে। আয়েশার চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেয়েটা কাউকে কিছু বলতে পারছে না। আয়েশার এমন অবস্থা দেখে তার মা রোজিনা বেগম এগিয়ে আসে। রোজিনা বেগমের আয়েশার মাথায় হাত রেখে বলল, মা, কি হয়েছে তোর? আয়েশার সামনে সবাই বসে আছে, তাই আয়েশা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপা দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। ব্যাপারটা রোজিনা বেগম কিছুটা বুঝতে পারে। সে আয়েশাকে নিয়ে অন্য ঘরে চলে যায়। ঘরে নিয়ে রোজিনা বেগম আয়েশাকে বলল, কি রে, তোর কি কিছু হয়েছে নাকি? তখন আয়েশা বলল, মা, আমার পিরিয়ড শুরু হয়েছে, পেটে অসহ্য ব্যথা করছে, আমি এইভাবে বিয়ে করতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। রোজিনা বেগম বুঝতে পারে ব্যাপারটা, কিন্তু তার তো কিছু করার নেই। সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না। হঠাৎ করে শোনা যায় বর এসেছে, বর এসেছে। কথাটা শুনে আয়েশা আটকে উঠল। তার মনের ভিতর ভয় ঢুকে গেল। আয়েশা কান্না করতে করতে তার মাকে বলল, মা, তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। তখনও ঘরে চলে আসে আয়েশার বাবা আহমেদ সাহেব। আহমেদ সাহেব ঘরে এসে দেখে কান্না করছে। তখন আহমেদ সাহেব আয়েশার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, মারে, মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি, সব মেয়েদের এটা মেনে নিতে হয়। আহমেদ সাহেব আসল ঘটনাটা বুঝতে পারেনি। আয়েশা তার বাবাকে কিছু বলতেও পারছে না। বাবাকে সে কি করে বলবে তার কি হয়েছে? তখন রোজিনা বেগম আহমেদ সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছু খুলে বলল। আহমেদ সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল। কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না। আহমেদ সাহেব অনেকক্ষণ চেয়ারের ওপরে বসে থেকে ভাবতে থাকে, আর যদি এখন বিয়ে ভেঙেও দেয় তাহলে তো কেউ আয়েশাকে বিয়েও করবে না। সবাই ভাববে আয়েশার কোনো সমস্যা আছে আর নানাজন নানান কথা বলবে। তাই আহমেদ সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল, তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। এই কথা বলে আহমেদ সাহেব চলে গেল। রোজিনা বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না, কারণ সে জানে আহমেদ সাহেব যেটা বলে সেটাই করে। তারপর রোজিনা বেগম আয়েশার রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় আয়েশার হবু স্বামী ফাহিম বরযাত্রী নিয়ে আয়েশাদের বাসায় চলে আসছে। আহমেদ সাহেব সবাইকে এনে ভেতরে বসালো। ফাহিম এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক কথায় বলতে গেলে তাকে জোর জবরদস্তি করে বিয়ে করানো হয়েছে। ফাহিমের মা বাবা জোর করেই তাকে বিয়ে দিয়েছে। আহমেদ সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিল। এদিকে আয়েশার মা তার রুমে এসে দেখে আয়েশা বসে আছে। আয়েশা তার মাকে দেখে বলল, মা, বাবা কি বলল, বিয়েটা কি ভেঙে দিয়েছেন? রোজিনা বেগম বলল, না মা, তোর বাবা কি তো চিনিস, তিনি এক কথার মানুষ, যা কিছু হয়ে যাক তিনি তার কথা নড়চড় হতে দেবেন না। মা, তোমরা কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছো? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি? আমার তো এখন পড়াশোনা করার বয়স, আমি এই বয়সে কিভাবে একটা সংসার সামলাবো? বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে, আমি এই বিয়ে করতে চাই না মা। আবার এইদিকে আমার এই অবস্থা, আমি কিভাবে এসব অন্য একটা লোককে বলবো? মা, তুমি কিছু একটা করো প্লিজ, আমি আর কি বা করতে পারি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, একটা কাজ করো, আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো, আমার আর এসব ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাইছো, তাই না? আমি বিয়ের পরে কিভাবে একটা অচেনা মানুষকে এইসব বলবো? তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার প্রতি, তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় অযন্ত্রণার কথা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে, এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। মা, এমনিতেই আমার বয়স অনেক কম, আমি কিভাবে এত কিছু সামলে নেব? হঠাৎ করে রোজিনা বেগমকে ডাক দিলেন তার স্বামী। সে উঠে চলে গেল। একা একা রুমের মধ্যে বসে থাকে আয়েশা। মেয়েটা অঝরে কান্না করতে থাকে। আয়েশা বুঝে গিয়েছে তার এই বিয়ে আর আটকানো সম্ভব না। তাকে এই অল্প বয়সে স্বামীর সংসার করতে হবে। রোজিনা বেগম আহমেদ সাহেবের কাছে গিয়ে বলল, মেয়েটা অনেক কান্নাকাটি করছে, এমনিতেই মেয়েটার বয়স অনেক কম, আবার এখন এই অবস্থা, কিছু করার নেই, বরপক্ষ চলে আসছে, কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রেডি করে নিয়ে এসো তাড়াতাড়ি, বরপক্ষ অপেক্ষা করে বসে আছে, সময় নষ্ট করে লাভ নেই, যাও আয়েশাকে নিয়ে এসো। এই কথা বলতে বলে আহমেদ সাহেব চলে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশাকে নিয়ে বিয়ের আসরের ভেতরে চলে আসলো। আয়েশাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দরী লাগছে। আয়েশাকে এনে ফাহিমের পাশে বসানো হলো। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করতে বসে আছে। একটু পরপর পেটে হাত দিচ্ছে আয়েশা। তারপর তাদের বিয়ে হয়ে গেল।
বিয়ের সব কাজ শেষ করে এখন কোণে বিদায় করার সময় হয়ে গিয়েছে। আয়েশা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রোজিনা বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, মা, কান্না করিস না, আমাদের কথা মনে পড়লেই চলে আসিস। এটাই তো নিয়ম। সব মেয়েদের বিয়ের পরের আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। আমিও তো আগে অন্য বাড়িরই মেয়ে ছিলাম। দেখবি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তারপর আহমেদ সাহেব আয়েশাকে ফাহিমের হাতে তুলে দিয়ে বলল, বাবা, আয়েশা আমার একমাত্র মেয়ে, তুমি ওকে দেখে রেখো। এই কথা বলতে বলতে আহমেদ সাহেবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আয়েশা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে আয়েশাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। 30 মিনিটের মধ্যে ফাহিমের বাড়িতে পৌঁছে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত 12টায় ছুঁই ছুঁই, কিন্তু ফাহিম এখনও বাসর ঘরে আসেনি। একটা রুমের মধ্যে একা একা বসে আছে আয়েশা। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। আয়েশাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে, কিন্তু ফাহিমের আসার কোনো নাম নেই। এদিকে আয়েশার মনের ভিতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে। শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার ওপর। সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্য যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাবার মতন অবস্থা হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে আয়েশার ভয় যেন বেড়েই যাচ্ছে। হঠাৎ করে কারোর আসার শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না। ফাহিম আসছে। দরজার শব্দ শুনে আয়েশার বুকের ভিতর কেঁপে উঠল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করল ফাহিম। বধূর সাজে 13 বছরের ছোট্ট বালিকাটি। মাথায় বড় একটি ঘোমটা টেনে বসে আছে সে। রুমের দরজা লক করতেই দেখল মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। ফাহিমের হাতে একটা ব্যাগ ছিল। ফাহিম সেটা আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণই মোটা শাড়িটা পরে থাকবে, চেঞ্জ করে নাও এবার। এই কথা বলে ফাহিম ওয়াশরুম চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফাহিম চলে যাওয়ার পরে আয়েশা ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখে একটা সুতির 1 পিস জামার সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুলে দেখে যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল আয়েশা। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝল কি করে? আয়েশার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফাহিমও ফ্রেশ হয়ে বাহিরে আসলো, আর খাটের এক কোণে বসে ফোন টিপছে। কেউ কোনো কথা বলছে না। একটু পরে আয়েশা লাজুক কণ্ঠে বলল, আপনি জানেন কিভাবে আমার যে এটা লাগবে? ফাহিম একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল, আমি তখনই তোমার অস্থিরতা দেখে বুঝতে পেরেছি। ও, বাট অস্থিরতা তো অন্য কারণেও থাকতে পারে, তাই না? হ্যাঁ, বাট বারবার পেটে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছু হতেই পারে না। ফাহিমের কথা শুনে আয়েশা তো পুরোই অবাক হয়ে গেল। আয়েশা মনে মনে ভাবতে থাকে লোকটা তার এত কিছু খেয়াল করল, অথচ সে বুঝতেও পারেনি। আয়েশাকে চুপচাপ থাকতে দেখে ফাহিম বলল, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমার স্ত্রী, আর সবথেকে বড় কথা হলো কারোর ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। তুমি আমার কাছ থেকে তোমার সব কিছুই শেয়ার করতে পারো, কোনো সমস্যা হবে না। আয়েশা ফাহিমের কথা শুনে একটু খুশি হলো। তার ভিতরে ভয় কাজ করছে। ফাহিম আয়েশাকে বলল, তোমার নাম কি? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আমার নাম আয়েশা। ফাহিম বুঝতে পারল আয়েশা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে। তাই সে আয়েশার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছ কেন? লজ্জায়? আয়েশা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথায় এত বড় ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও। আয়েশা তবুও আগের মতোই বিছানার একপাশে কোটে কুটি মেরে বসে রইল। মেয়েটা খুব ভয় পাচ্ছে। ভয়ে কোনো কথা বলছে না। আয়েশার এমন আচরণে এবার ফাহিমের কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমোতে পারো। ফাহিমের কথায় যেন আয়েশা প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে নেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পরে আয়েশা ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণে বসে রইল। আয়েশার মন থেকে ভয় অনেকখানি কেটে গেল। ফাহিম আয়েশাকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত। এই রাতটা আমরা স্পেশাল করে রাখতে পারি। ফাহিম আয়েশাকে বলল, আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলজ্বল করছে। চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। আয়েশা খুব খুশি হলো। চলুন, আপনাকেও আমার কিছু বলার আছে।
ছাদের এক কোণে দুজনে বসে আছে। ফাহিম আয়েশাকে বলল, আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেন আমার স্বপ্ন পরি, যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকেই আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো। ফাহিমের মুখে এমন কথা শুনে আয়েশা খুব লজ্জা পেয়েছে। খুশিতে মনটা ভরে উঠেছে। সে চুলগুলো খুলে দিল। হালকা বাতাসে উড়ছে। ফাহিম সেই সৌন্দর্য অপলকে উপভোগ করছে। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অনেক রকমভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। আয়েশা, তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নও, আমি তোমার সহযোদ্ধা। আমরা দুজন মিলে গড়ে তুলব একটি সুন্দর সুখী পরিবার। আয়েশা, এই বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে, ছোট বড় সবার সাথে। সাথে বিশেষ করে আমার বাবা মার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সবাই তোমাকে এ বাড়ির বউ মনে না করে এ বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। আমরা শুধু খুব ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজনে মিলেমিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরান্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। আপনি আমার ওপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতন করে সাজিয়ে আপন করে নেব এই সংসারকে। আমি আপনার ভালোবাসায়, সবার দোয়াতে এই সংসারকে সবসময় সুখী রাখতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল। এবার তোমার কথা বলো। আমাকে খুব ভালোবাসতে হবে, কখনো অবহেলা করতে পারবেন না। আপনার বুকে ঠাঁই দেবেন। আমি আপনাকে খুব শাসন করব, জ্বালাবো আপনাকে। অনেকটা অগোছল থাকতে হবে, আমি গুছিয়ে দেব বলে। আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না। আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো পুরো করলে আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দেবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আমার চুলের খোপায় বেলি ফুল গেঁথে দেবেন। আর আমাদের রুমের জানালার পাশে বেলি ফুলের গাছ লাগাবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে গান, কবিতা, গল্প শোনাতে হবে। মনে রাখবেন, নীল রং আমার খুব প্রিয়। আর জন্মদিন, বিবাহবার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতেও যেতে হবে। নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে। বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এই রকমই মেয়ে সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি। আমার বাহু ডোরে বুকের মাঝে সারা জীবন তুমিই রবে, শুধু তুমি। আপনি আমার স্বপ্নের পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার তরে নিজেকে মেলে দিতে চাই, আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। ফাহিম আয়েশার কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। একে অপরকে খুব শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে কারোর চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে গেল আয়েশার। পাশে তাকিয়ে দেখে ফাহিম নেই। আয়েশা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো নিজের রুম থেকে। রুম থেকে বেরোতেই আয়েশার কানে একটা আওয়াজ ভেসে আসলো। কথাটা বলছিল আয়েশার শাশুড়ি। আয়েশার শাশুড়ি একটা মধ্যবয়স্কী মহিলার সাথে কথা বলছে। মহিলাটা বলল, তোমার ছেলের বউ কই? তাকে তো দেখতে পাচ্ছি না। মনে হয় বড়লোক বাড়ির মেয়ে। সকাল 9টা বাজে, এখনও ওঠে নাই। মনে হয় বাসার কাজ করার জন্য সে কাজের লোক নিয়ে এসেছে। এখনকার বউগুলো এমনি হয়, কি আর বলবো। আয়েশা কথাগুলো শুনেও না শোনার ভান করে তার শাশুড়ির দিকে এগিয়ে আসতে থাকে। আয়েশার শাশুড়ি আয়েশাকে দেখে পাশের মহিলাটাকে বলল, আস্তে, নবাবের বিট্টি। মুখ ভেঙে দিয়ে কথাটা বলল। তারপর আয়েশা ওনাদের সামনে এসে সালাম করল। তারপর তারা কিছুক্ষণ কথা বলল। মহিলাটা আয়েশাকে বলল, নতুন বউ এত লেট করে ঘুম থেকে ওঠা ঠিক না। উনি এমন আরও কিছু কথা বলে চলে গেল। শাশুড়ি ফাতেমা বেগম মোটেও তেমন একটা ভালো না। ফাতেমা বেগম আয়েশাকে বলল, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো বৌমা। আয়েশা চা বানাতে গেল রান্নাঘরে, কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। এই বাড়িতে আজ আয়েশার প্রথম দিন। কোথায় কি আছে তার পক্ষে এসব জানা কথাও না। তারপরেও সে খুঁজতে থাকে।
এসব খুঁজতে খুঁজতে একটা সময় আয়েশার হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ পড়ে ভেঙে যায়। আয়েশা মনে মনে অনেক ভয় পেয়ে গেল। ফাতেমা বেগম কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসেন, আর এসে দেখে এই অবস্থা। এদিকটা আয়েশা অনেক ভয় পেয়ে আছে। ফাতেমা বেগম বলল, কিভাবে ভেঙে গেল এটা? মা, আমি খেয়াল করিনি, আমার হাতের সাথে লেগে কাপটা পড়ে ভেঙে গেল। প্রথম দিনই এই অবস্থা, বাকি দিন কি করবে? ঠিকঠাকভাবে কাজ করতে পারো না, সামান্য একটু চা বানাতে বললাম, এর জন্য এত কিছু? আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাতেমা বেগম আয়েশাকে আরও অনেক কথা বলে চলে গেল। একটু পরে আয়েশা নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। অনেকক্ষণ পরে ফাহিম বাসায় আসে। ফাহিম বাসায় এসে দেখে আয়েশা মন খারাপ করে বসে আছে। ফাহিম আয়েশার পাশে বসে আয়েশাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কই মন খারাপ, ঠিক আছি আমি। আপনি ঘুম থেকে কখন উঠলেন? আমি তো সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আপনি আমাকে ডাকেননি কেন? আসলে অনেক রাতে ঘুমালে, তাই ভাবলাম আরও কিছুক্ষণ ঘুমাও, তাই আর ডাক দিলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হব। আর হ্যাঁ, আমরা বিকেলে ঘুরতে যাব, ঠিক আছে? ফাহিমের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল আয়েশা। ফ্রেশ হয়ে ফাহিম বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর ফাহিম আয়েশার পাশে এসে বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না? তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি। আর এটা কোনো ব্যাপার না, এক জায়গায় থেকে আরেকটা জায়গায় নতুন আসলে একটু অসুবিধে হতেই পারে, তবে তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে। দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আয়েশা কিছু না বলেই চুপচাপ হয়ে গেল। আয়েশার মুখে কোনো কথা নেই দেখে ফাহিম বলল, এমন মনমরা হয়ে বসে আছো কেন? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে এসব খোঁজখবর নিয়েছিলেন? না, আমি বিয়ের আগে তোমাকে দেখিওনি। কেন? কারণ আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না, তাই এত কিছু দেখিনি। মা বাবা জোর করেই আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে, তাই তাদের ইচ্ছেতেই আমি বিয়ে করার জন্য রাজি হলাম। পরে তোমাকে প্রথমবার দেখেই আমি মনে মনে অনেক খুশি হলাম। খুশি হলেন কেন? কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনি। তোমাকে প্রথম দেখেই ভালো লেগে যায়। তবে তুমি সত্যিই সবার থেকে অনেক আলাদা। তোমার বয়স কম হলেও তোমার কথায় চলাফেরায় ম্যাচিউরিটি একটা ভাব আছে। তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার বয়স এত কম। তোমাকে নিয়ে আমি আমার জীবন আলোকিত করতে চাই। আমাদের এই সংসার আমাদেরকেই সাজাতে হবে। অনেকক্ষণ দুজন মিলে অনেক কথা বলতে থাকে। ফাহিমের কথা শুনে আয়েশা ফাহিমের প্রতি দুর্বল হয়ে পড়ছে। তারা নিজেদের মধ্যে কথা শেষ করে ফাহিম বাহিরে চলে গেল। আয়েশা নিজের রুমে বসে রইল। ফাতেমা বেগম আয়েশার রুমে এসে দেখে সে রুমের ভিতরে শুয়ে আছে। আয়েশা তার শাশুড়িকে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে গেল। ফাতেমা বেগম আয়েশাকে বলল, সারাদিন শুয়ে থাকলে তো হবে না, বাসায় অনেক কাজ আছে, ওইগুলো করতে হবে। আমি আসছি মা। আর একটা কথা। কি কথা? মা, তুমি সারাক্ষণ ফাহিমের পাশে পড়ে থেকো না, তার সাথে সময় কম কাটানোর চেষ্টা করবে। সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকবে না, আর ফাহিমের সাথে যত পারো কম সময় কাটাবে। ফাতেমা বেগম একজন শাশুড়ি হয়ে ছেলের বউকে কিভাবে এসব বলতে পারে? এমন একটা মানুষ, তার মুখে কোনো কিছুই আটকায় না। আর মনে হচ্ছে ফাহিমের সাথে আয়েশাকে ফাতেমা বেগম সহ্য করতে পারছে না। না হলে নিজের ছেলের বউকে কেউ এইভাবে এসব বলতে পারে? ফাতেমা বেগমের কথা শুনে আয়েশা নিশ্চুপ হয়ে আছে। একেবারে নতুন বউ, সেই জন্য কিছু বলতেও পারছে না। সব কিছুই মাথা নিচু করে মেনে নিচ্ছে। এই ঘটনার পরে দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। তখন ফাহিম আয়েশাকে বলল, রেডি হয়ে নাও, আমরা বেরোবো, না হলে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমি যাব না, আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি আয়েশা? না, আমি ঠিক আছি। তাহলে যাব না বলছো কেন? তখন তো বললে যাবে। আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, দেখি আমি। এই কথা বলে ফাহিম আয়েশার কপাল হাত দেবে, এমন সময় আয়েশা ফাহিমের এক হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। ফাহিম অবাক হয়ে তাকিয়ে রইল আয়েশার দিকে। আয়েশা বলল, আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দিইনি এখনো। ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবেন না। আমাদের কাগজে কলমে বিয়ে হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে এখনো মেনে নিইনি। আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আয়েশার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ফাহিম। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, আর সে বুঝতেও পারে না আয়েশা তার সাথে এমন ব্যবহার করছে কেন। হঠাৎ আয়েশার এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল ফাহিম। ফাহিম বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো যে আয়েশা এমন ব্যবহার করছে। সকালে তো সব কিছুই ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে এমন করছে কেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি এমন কিছু বলেছি যার জন্য সে রাগ করেছে?
কিন্তু এসব কোনো কিছুই তো করেনি ফাহিম। তাহলে এসবের কারণ কি? ফাহিম আয়েশাকে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলবে একটু প্লিজ। কি হবে আমার? কিছুই হয়নি। তুমি আমার সাথে যাবে বলে আমি সবকিছু ঠিক করে আসলাম, হঠাৎ করে না করে দিলে কিভাবে হবে? হয়তো তোমার মন খারাপ, তাই এমন করছো আমার সাথে। চলো, দেখবে মন ভালো হয়ে গেছে। ফাহিম আয়েশাকে অনেক বুঝিয়ে অবশেষে রাজি করিয়ে নিল। এ সময় কোথায় যাচ্ছিস তোরা? মা, আয়েশাকে নিয়ে একটু বের হলাম, আর কিছু শপিং করতে হবে না আমার জন্য। ফাতেমা বেগম মুখে একটা হাসি নিয়ে বলল, আচ্ছা যা, সাবধানে যেও। তারপর আয়েশা আর ফাহিম বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথেই ফাতেমা বেগমের মুখের হাসিটা গায়েব হয়ে গেল। ফাহিমা আয়েশাকে নিয়ে ঘুরতে যাওয়াটা ভালোভাবে মেনে নিতে পারেনি। ফাতেমা বেগম তাদের দুজনকে একসাথে দেখতেই পারে না। রেগে মেগে তারপর তিনি তার রুমে চলে গেল। অন্যদিকে ফাহিম আর আয়েশার রিকশার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রিকশা এখনও তারা পাচ্ছেই না। তখন আয়েশা বলল, চলেন, এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটা শুরু করি। হাঁটার মধ্যে রিকশা পেয়ে গেলে আমরা উঠে যাব। আয়েশার কথা শুনে দুজনেই হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে ফাহিম বলল, আচ্ছা, তোমার পছন্দের খাবার কি? আয়েশা বলল, আমার সবথেকে পছন্দের খাবার হলো ফুচকা। ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে। ও। হাঁটতে হাঁটতে একটা রিকশা পেয়ে যায় তারা। তারপর দুজনেই রিকশায় উঠে বসে। রিকশা একটা শপিং মলের সামনে গিয়ে থামে। রিকশার ভাড়া মিটিয়ে তারা শপিং মলের ভিতরে চলে যায়। তারপর আয়েশার জন্য কিছু শপিং করে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। তাদের নিজেদের মতন খাবার অর্ডার করে। তারপর তাদের সামনে খাবারও চলে আসে। তবে আয়েশার মন এখনও খারাপ। ফাতেমা বেগমের গলা কথাগুলো আয়েশার মনে পড়ছে। সেগুলো মনে করতেই আয়েশা চুপচাপ হয়ে গেল। খাবার সামনে রেখেও খাবার খাচ্ছে না। ফাহিম আয়েশাকে দেখে বুঝতে পারে আয়েশা কোনো কিছু নিয়ে চিন্তিত। তখন ফাহিম বলল, আয়েশা, তুমি খাবার খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ফাহিমের বলা কথায় আয়েশার কান অবধি পৌঁছায়নি। সে তো অন্যমনস্ক হয়ে ফাতেমা বেগমের কথা ভাবছে। ফাহিম এবার একটু জোরেই কথা বলল। তখন আয়েশা বলল, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো? তখন থেকে খেয়াল করছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছ। কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো না? কিছু হয়নি। তারপর ফাহিম আর কোনো প্রশ্ন করল না। তারা দুজনেই খাবার খেয়ে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে যেতেই তাদের পুরো শরীর শীতল হয়ে উঠল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বাতাস আসছে। দুজনেই হাঁটতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নদীর পাড়ে এসে আয়েশার মন কিছুটা ভালো হয়ে গেল। ফাহিম আয়েশার দিকে তাকাতেই দেখে বাতাসের সাথে আয়েশার চুলও হাওয়ায় ভাসছে। খুব সুন্দর লাগছে আয়েশাকে। হঠাৎ করে আয়েশা একটা ফুচকার দোকান দেখে নিজের অজান্তেই এই প্রথম সে ফাহিমের হাত ধরে ফেলল। আয়েশার হাতের ছোঁয়ায় ফাহিম শিউরে ওঠে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারে, আর সে ফাহিমের হাত ছেড়ে দিয়ে সরি বলে এক দৌড়ে চলে গেল ফুচকার দোকানের দিকে। আর এই দিকে বেচারা ফাহিম তার হাতের দিকে তাকিয়ে আছে। আয়েশা একা একা ফুচকা খাচ্ছে। খেতে খেতে 2 প্লেট খাইছে। তাও সে ফাহিমকে জিজ্ঞাসা করল না সে খাবে কিনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ফাহিম বাসা থেকে বের হয়ে চলে গেল। একটু পরে ফাতেমা বেগম আয়েশার ঘুমে আসে। ফাতেমা বেগমকে দেখে আয়েশা খাটের উপর থেকে নেমে দাঁড়িয়ে গেল। আয়েশা বলল, মা, কিছু লাগবে নাকি? কিছু লাগবে না। তোমাকে আমি কি বলেছিলাম, ভুলে গেলে? তোমাকে না বলেছি ফাহিমের সাথে কম মিশতে? জি, আমি ওনার সাথে যেতে চাইনি, উনি আমাকে জোর করেই নিয়ে গিয়েছেন। সব বুঝি আমি। তুমি না চাইলে ফাহিম কোনোভাবেই নিতে পারে না। যাই হোক, ওয়াশরুমের ভিতরে কিছু জামাকাপড় রেখে এসছি, একটু ধুয়ে রেখে দিও। ফাতেমা বেগমের কথা মতো আয়েশার সব জামাকাপড় ধুয়ে রেখে নিজের রুমে চলে যায়। আবার আয়েশাকে বসে থাকতে দেখে ফাতেমা বেগম বলল, এইভাবে শুয়ে বসে থাকলে বাসার কাজকর্ম কি তোমার বাবা এসে করবে? ফাতেমা বেগমের কথা শুনে আয়েশা রেগে গিয়ে বলে, আপনাদের বলার সেটা আমাকে বলবেন, আমার বাবাকে কেন টানেন? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। বাবার যদি এত টান হয়, বাসার কাজ ফেলে রেখে সারাদিন রুমে বসে থাকো কেন? বাসায় কি তোমার আম্মু তোমাকে কিছুই শেখায়নি? দেখুন মা, আমার পরিবার নিয়ে কথা বলবেন না, কারণ আমার পরিবার আমাকে এমন কোনো খারাপ শিক্ষা দেয়নি। আমি আমার মা বাবার কাছে সবসময় ভালো শিক্ষা নিয়েছি। তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো? আজকে ফাহিম বাসায় আসুক, তারপর একটা কিছু হবে। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকব। এই কথা বলে ফাতেমা বেগম নিজের রুমে চলে যায়। একটু পরে ফাহিম বাসায় ফিরে আসতেই আয়েশার নামে ফাহিমকে অনেক কথা বলতে থাকে। ফাহিম তার মায়ের মুখে এসব শুনে সে রাগ করে নিজের রুমে চলে যায়, কিন্তু সে আয়েশাকে কিছুই বলে না। খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে ফাহিম। আয়েশা ফাহিমকে খাওয়ানোর জন্য ডাক দিলে ফাহিম খাবো না বলে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে ফাহিম আয়েশার সাথে আগের মতন কথা বলে না, দরকার ছাড়া খুব কমই কথা বলে দুজন। আয়েশার বাবা ফাহিমকে ফোন দিয়ে বলল তাদের ওই বাড়ি থেকে ঘুরে আসতে। তখন ফাহিম ভাবল যে আয়েশা ওই বাড়ি থেকে ঘুরে আসলে ঠিক হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। ফাহিম আয়েশাকে সেটা বলল। আয়েশা যাওয়ার জন্য রাজি হলো। সেদিন রাতে ফাহিম তার মাকে বলল তারা কাল সকালে আয়েশাদের বাসায় যাবে। এই কথা শুনে মনে হয় ফাতেমা বেগমের গায়ে আগুন ধরে গেল। তিনি আর কোনো কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়।
নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে ওদের যাওয়া আটকানো যায়। ফাতেমা বেগমের মনের ভেতর একটা ভয় কাজ করে, ওই বাড়িতে গেলে যদি তাদের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যায়, আর যদি তারা দুজনে একসাথে বেশি বেশি সময় কাটায়। ফাতিমা বেগম প্ল্যান করতে থাকে কিভাবে এদের আটকে দেওয়া যায়। ফাতিমা বেগম সারা রাত এটা ভাবতে থাকে, আর তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে। ফাতিমা বেগম সকালের অপেক্ষা করতে থাকে। ফাতিমা বেগম ভাবতে থাকে কিভাবে আয়েশা আর ফাহিমকে আটকানো যায়। শুয়ে পরিকল্পনা করতে থাকে, তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে। তারপর তিনি ঘুমিয়ে পড়েন। অন্যদিকে আয়েশা আর ফাহিম চুপচাপ হয়ে শুয়ে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। হঠাৎ করে আয়েশা ফাহিমকে বলল, একটা কথা ছিল। বলো, কি কথা? আপনি কি কখনো কারোর সাথে প্রেম করেছিলেন? কাউকে কি কখনো ভালোবেসেছিলেন? হ্যাঁ, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু জানি না কী কারণে মেয়েটা আমার সাথে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করে ফেলে। আপনাদের গল্পটা শুনতে চাই, শোনাবেন আমাকে? আজ না, অন্য একদিন। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। আমার ঘুম আসছে না, আপনার গল্প শুনবো, শোনান প্লিজ। ওকে, তাহলে শোনো। তারপর ফাহিম আয়েশাকে তার অতীতের ঘটনা বলতে শুরু করলো। আমি অনেক আগে থেকেই একটা মেয়েকে পছন্দ করতাম। মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। আমি সব সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু মেয়েটাকে বলার মতন সাহস পেতাম না। আমি মেয়েটার পিছনে ঘুরঘুর করতাম। মেয়েটাকে সব সময় আমি ফলো করতাম। একদিন হুট করে মেয়েটাকে প্রপোজও করে ফেললাম। মেয়েটাও রাজি হয়ে গেল। আমাদের রিলেশন খুব ভালোই চলছিল। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো। খুব ভালোভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। আর আমি এইদিকে আমাদের দুজনের পড়াশোনা শেষ, আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। এদিকে আমাদের রিলেশনের 1 বছর কেটে যায়। আমাদের রিলেশনের কথা আমরা দুজন ছাড়া আর কেউই জানতো না। হঠাৎ একদিন সামিয়া আমাকে এসে বলল, ফাহিম, বাবা আমার বিয়ে ঠিক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কি করব বলো? আমি বারবার বাবাকে না করে দিচ্ছি। এই অবধি অনেক ছেলে আমাকে দেখতে এসেছে, আমি একবার এক কথা বলে ভেঙে দিয়ে যাচ্ছি। এভাবে আর কত? তুমি একটা কিছু করো প্লিজ। আমি এখন কি করব বলতে পারো? আমি তো এখনো বেকার, অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কিছুতেই আমার চাকরি হচ্ছে না। প্লিজ আমাকে আরও কিছুদিন সময় দাও। আমি তো সময় দিতে পারবো, কিন্তু আমার বাবাকে আমি কি বলবো? না হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের আসো। আমি এখন কিভাবে যাব? আমি গিয়ে তোমার বাবাকে বলবো আমি বেকার, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এসব বলবো নাকি? তারপর আমার এসব কথা শুনে তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দেবে? আমি এত কিছু জানি না ফাহিম, তুমি যা করবে তাড়াতাড়ি করবে, আমাদের হাতে সময় কম। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর সামিয়া আর কিছু না বলে তার বাসায় চলে গেল। একটু পরে আমিও আমার বাসায় চলে এলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে এলাম। বালিশের ওপরে মাথা রাখতেই সামিয়ার কথা মনে পড়ে গেল। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, কি করব আমি এখন? কি করা উচিত আমার? একদিকে নিজের ভালোবাসার মানুষের কথাও কাউকে বলতে পারছি না। কোন মুখে বলবো আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই? যেখানে আমার খাওয়া দাওয়া সব কিছু আমার পরিবার দেখে, সেখানে আমি আরেকজনের কথা কিভাবে বলি? কিছুই ভালো লাগছে না আমার। এসব ভাবতে ভাবতে দেখি সামিয়া কল দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এ সময় সামিয়া আবার কল দিল কেন? এসব ভাবতেই কল কেটে গেল। আবারও কল দিল সামিয়া। আমি আর দেরি না করে কল রিসিভ করলাম। সামিয়া কল রিসিভ করতেই সামিয়ার কান্না ভেজা গলায় বলে উঠল, ফাহিম, কিছু একটা করো প্লিজ, না হলে আমার আর কিছুই করার থাকবে না। কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। সামিয়ার মুখে এমন কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে, বুকের ভিতরটা চিনচিন করে উঠছে। চুপ হয়ে আছো কেন? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না। আমি তোমার সাথে দেখা করতে চাই। কাল বিকালে একটু দেখা করবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর ফোন রেখে দিলাম। আমার চোখের পানি টলমল করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এতদিন চেষ্টা করার পরেও আমি একটাও চাকরি জোগাড় করতে পারিনি। আমার ভাগ্যটা এত খারাপ হবে ভাবিনি। আমি ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছি না, কিছুতেই চোখে ঘুম আসছে না। সামিয়ার মুখটা বারবার ভেসে উঠছে। রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। পরের দিন সামিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। দেখি সামিয়া আমার আগে এসে বসে আছে। সামিয়াকে দেখে আমার খুব খারাপ লেগে উঠল। মেয়েটির চোখ পুরো ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে। সামিয়ার কাছে যেতেই সামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর আমি সামিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকলাম, সামিয়া প্লিজ, এভাবে কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে।
বিয়ে তো ঠিক হয়েছে মাত্র, বিয়ে তো আর হয়ে যায়নি। আমাদের হাতে 5টা দিন সময় আছে। এই 5 দিনে তুমি কি করবে শুনি? দেখি কি করতে পারি, কিছু তো একটা করতে হবে আমাকে। তুমি এখন বাসায় চলে যাও, আমি তোমাকে রাতে কল দিয়ে বলবো। সব কিছুই ঠিক আছে, কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি করবে, হ্যাঁ? তারপর সামিয়া তার বাসায় চলে যায়। আমিও আমার বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম আম্মুকে সব কিছুই বলবো, কারণ আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমার আম্মু আমাকে ঠিক বুঝবে। তারপর আমি বাসায় গিয়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুকে গিয়ে বললাম, আম্মু, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বলো? আম্মু, আমি কাল থেকে আব্বুর সাথে ব্যবসা করব। কি ব্যাপার ফাহিম? যাকে এত করে বলেও দোকানে পাঠানো যায় না, আর তার মুখে এমন কথা? আম্মু, তোমাকে আমার আরও কিছু কথা বলার আছে। তারপর আমি আম্মুকে সামিয়ার কথা সব বললাম। সামিয়ার বিয়ে ঠিক হয়েছে ওইসবও বললাম। আম্মু আমার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারো সাথে কখনো মিশতেও পারিনি। আমার সব শুধু ছেলেই ফ্রেন্ড ছিল, কখনো আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, কারণ আমার আম্মু আমাকে সব সময় বয়েজ স্কুলে পড়াশুনো করিয়েছে। যাই হোক, গল্পে ফিরে আসি। আম্মু বলল, মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি জানতাম আম্মু আমাকে বুঝতে পারবে। রাতে সামিয়াকে কথাটা বললাম, সামিয়াও অনেক খুশি হয়ে গেল। বুঝতে পারিনি, এটাই আমাদের জীবনের শেষ খুশি। সামিয়াকে ফোন দিয়ে বললাম, আম্মু আমাদের সম্পর্কটা মেনে নেবে। আম্মু বলে তোমাকে আমাদের বাসায় আসতে। পরের দিন বিকেলে সামিয়া আমার বাসার সামনে চলে আসে, এসে আমাকে কল দিল। আমি দরজা খুলে সামিয়াকে ভিতরে নিয়ে আসি। ফাহিম, আমার খুব ভয় করছে তোমার আম্মুর সামনে যেতে। আরে ভয় কিসের? আমার আম্মু অনেক ভালো মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হয়ে যাবে। তারপর আমি সামিয়াকে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু সামিয়াকে দেখে খুশি হলো। সামিয়া আম্মুর কাছে গিয়ে আম্মুকে সালাম করলো। সামিয়ার ব্যাপারে আম্মু অনেক কিছুই জিজ্ঞেস করলো। অনেকক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে বললাম, আম্মু, তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা বানিয়ে আসি। এই কথা বলে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। আম্মু আমাকে যেতে দিচ্ছিল না, তাও আমি গেলাম, কারণ আমি চাইছিলাম তারা একটু আলাদাভাবে কথা বলুক। সব কিছু ঠিকঠাক করতে আমার প্রায় 20 মিনিটের মতন সময় লেগে গেল। এর মাঝে আমার একটা বন্ধু আমাকে কলও দিল, ওর সাথেও কথা বললাম। তারপর আমাদের 3 জনের জন্য নাস্তা নিয়ে এসে দেখি সামিয়া নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, সামিয়া কোথায় গেল? সামিয়া তো ওর বাসায় চলে গেছে। কি, কেন চলে গেছে? জানি না, ও আমাকে বলল ওর বাসা থেকে নাকি কল আসছে, তাই জরুরিভাবে চলে গেল। আমি বলছিলাম তোর সাথে দেখা করে যেতে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। তারপর আমি নিজের রুমে গিয়ে আমার ফোন বের করে সামিয়াকে কল দিলাম, কিন্তু ওর ফোন অফ। বারবার কল দিতে থাকি, তাও ফোন অফ দেখায়। বুঝতে পারলাম না ওর কি এমন হলো যে ফোন অফ করে রাখলো। নিজের মনকে অনেকভাবে সান্ত্বনা দিতে থাকি, হয়তো ফোনের চার্জ শেষ, তাই অফ হয়ে গেছে। তাও আবার বারবার কল দিয়ে যাচ্ছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে আবারও কল দিলাম, এখনও ফোন অফ। খুব চিন্তা লাগছে, কি হয়েছে ওর? এইভাবে কেটে গেল অনেক দিন, এখনও সামিয়ার ফোন অফ। আমি যেন পাগলের মতন হয়ে যাচ্ছি। এইভাবে 15 দিন পার হয়ে যায়। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সামিয়াকে দেখি একটা ছেলের সাথে। আমি তাড়াতাড়ি করে গিয়ে সামিয়ার কাছে চলে গেলাম, আর সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সামিয়া, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার ফোন অফ, তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। সামিয়া নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন, আমি এখন বিবাহিত, আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই। আমি এখন একজনের স্ত্রী। সামিয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি সামিয়াকে বললাম, এসব তুমি কি বলছো সামিয়া? আমি বিশ্বাস করি না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সামিয়ার 2 গালে হাত দিয়ে বললাম, সামিয়া বলো এসব মিথ্যে, প্লিজ। সামিয়া আমার হাত সরিয়ে দিয়ে বলল, কোনো কিছুই মিথ্যে না, আমি সত্যিই বিবাহিতা, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো ফাহিম, আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, আমি আসি। এই কথা বলে সামিয়া চলে গেল। তারপর থেকে সামিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হলো না। আমি আজও জানতে পারিনি কেন সামিয়া আমার সাথে এমন করলো। ফাহিম আয়েশার কাছে কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। ফাহিমের এমন অবস্থা দেখে আয়েশা ফাহিমের জন্য মায়া লেগে গেল। আয়েশা নিশ্চুপ হয়ে ফাহিমের সব কথা শুনল। আয়েশা ফাহিমকে কি বলে সান্ত্বনা দেবে সে বুঝতে পারছে না। আয়েশা কিছুটা বুঝতে পারে যে হয়তো তার শাশুড়ি এটার সাথে জড়িত আছে, কারণ আয়েশা এই কয়দিন ঠিকই বুঝতে পেরেছে মহিলাটা কেমন।
তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে আয়েশার বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তারপর দুজনেই ফাতেমা বেগমের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ফাতেমা বেগম খাটের ওপর শুয়ে আছে। ফাতেমা বেগমকে খাটের ওপর শুয়ে থাকতে দেখে ফাহিম তাড়াহুড়ো করে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আম্মু, কি হয়েছে তোমার, এই সময় শুয়ে আছো? ফাতেমা বেগম কাতর কণ্ঠে বলল, বাবা, আমার শরীরটা ভালো না, পা স্লিপ করে ওয়াশরুমের ভেতর পড়ে মাজায় খুব ব্যথা পেয়েছি, হাঁটতেও পারছি না। কিভাবে এমন হলো তোমার? দাঁড়াও, আমি ডাক্তারকে কল দিচ্ছি। না বাবা, আমি ওষুধ খেয়ে নিয়েছি, তুই চিন্তা করিস না, তুই যা, বৌমাকে নিয়ে ঘুরে আয়। না, তোমাকে এই অবস্থায় একা রেখে আমি যেতে পারবো না, এখন তোমার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে। আমার কিছু হবে না বাবা, তুই যা, সমস্যা নেই। না, আগে তো তুমি সুস্থ হও, তারপর আমি যাব, এর আগে না। আয়েশা ফাতেমা বেগমের নাটকটা বুঝতে পেরেছে, তাও সে চুপচাপ হয়ে আছে, কিছুই বলছে না। ফাহিমকে বোকা পেয়ে যা বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে। এদিকে ফাতেমা বেগমের এসব নাটক দেখে আয়েশার রাগে শরীর জ্বলতে থাকে। তারপরেও আয়েশা নিজেকে কন্ট্রোল করে ফাতেমা বেগমের কাছে এসে বলল, মা, আমরা এখন কোথাও যাব না, আপনি সুস্থ হয়ে নিন, তারপর অন্যদিন না হয়ে যাব। আপনাকেও একা এইভাবে রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। আয়েশা তারপর নিজের রুমে গিয়ে সব চেঞ্জ করে বসে থাকে। ফাহিম একটু পর নিজের রুমে চলে আসে। ফাহিম আয়েশার কাছে এসে বলল, মন খারাপ করো না প্লিজ, মায়ের এই অবস্থায় তাকে একা রেখে যাওয়াটা আমাদের ঠিক হবে না। মন খারাপ করিনি, আচ্ছা আপনি থাকেন, আমি মায়ের কাছে যাচ্ছি। ফাহিমকে রুমের ভিতরে রেখে আয়েশা ফাতেমা বেগমের রুমের দিকে চলে যায়। দরজার সামনে যেতেই দেখে ফাতেমা বেগম খুব খুশি হয়ে আছে, আর সে যে অসুস্থ এটা মোটেও বোঝা যাচ্ছে না। আয়েশা যেটা অনুমান করেছেন তাহলে সেটাই ঠিক হলো। আয়েশা মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে নাটক, আর না, এইবার এই মহিলাকে শায়েস্তা করতে হবে। আয়েশা এসব মনে মনে ভাবতে থাকে। তারপর আয়েশা একটু পিছিয়ে এসে জোরে জোরে পায়ের শব্দ করে ফাতেমা বেগমের রুমের দিকে আসতে থাকে, যেন ফাতেমা বেগম বুঝতে পারে কেউ আসছে। ফাতেমা বেগম আবার অসুস্থতার নাটক করে শুয়ে থাকে। আয়েশা ফাতেমা বেগমের এসব নাটক আর সহ্য করতে পারছে না। তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে ফাতেমা বেগমকে বলল, মা, আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না, এখন কিছু লাগবে না, তবে আমার হাত পা খুব ব্যথা করছে, যদি একটু টিপে দিতে। এই কথা শুনে আয়েশা মনে মনে বলল, গলা ব্যথা করছে না? গলা ব্যথা করলে তো গলাটাও টিপে দিতে পারতাম, কি আর করার। আয়েশা ফাতেমা বেগমের হাত পাও টিপতে থাকে। এমন সময় ফাহিম এসে দেখে আয়েশা তার মায়ের সেবা যত্ন করছে। ফাতেমা বেগম বলল, থাক মা, আর লাগবে না, এখন একটু ভালো লাগছে আমার। তারপর আয়েশা খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করে ফাহিমকে জড়িয়ে ধরে একটা চুমু দেয়। এই অবস্থা থেকে ফাহিম তো লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আয়েশা বের হওয়ার সময় তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে অবস্থা খারাপ, রাগে ফুসফুস করতে করতে ফুলতে থাকে। আয়েশা একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে। আয়েশা ফাতেমা বেগমের রুম থেকে বের হয়ে যায়। পরে ফাতেমা বেগম রেগে আগুন হয়ে যায়। ফাতেমা বেগম এবার নতুন করে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে ফাহিমের কাছ থেকে আয়েশাকে খারাপ সাজানো যায়। এদিকে আয়েশা আর ফাহিম রুমে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন আয়েশা তার শাশুড়িকে দেখিয়ে কিস করলেও এখন সে অনেক লজ্জা পেয়ে আছে। কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে যায় সবাই। ফাহিম গিয়ে তার মাকে নিয়ে আসে খাবার টেবিলে। আয়েশা ফাতেমা বেগমকে দেখিয়ে দেখিয়ে বলল, শোনেন, আপনি বিকেলে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবার। আয়েশার কথা শুনে ফাহিম অবাক হয়ে গেল। হঠাৎ করে আয়েশা এই প্রথম তার কাছে কিছু আবদার করল। আয়েশা ফাহিমকে বলল, আপনাকে আমি আজ নিজের হাতে খাইয়ে দেব, ঠিক আছে? ফাহিম অনেক লজ্জা পেয়ে গেল। আর এদিকে তো ফাতেমা বেগম কোনো কথাও বলতে পারছে না, তার পুরো শরীরে তো রাগে আগুন ধরে যাচ্ছে। ফাতেমা বেগমের এমন অবস্থা দেখে আয়েশা মনে মনে হাসতে থাকে। তারপর কোনো রকমভাবে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। একটু পরে ফাহিম বাহিরে চলে গেল আয়েশার বলা জিনিসগুলো কিনতে। ফাতেমা বেগম এই সময়ের অপেক্ষা করছিল কখন ফাহিম বাইরে যাবে। ফাহিমের বের হওয়ার কিছুক্ষণ পরে ফাতেমা বেগম আয়েশাকে ডেকে তার রুমে নিয়ে গেল। জি মা, বলুন, কিছু লাগবে নাকি আপনার? তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? কি বলেছিলেন মা? তোমাকে না বলেছি ফাহিম থেকে দূরে থাকতে, ফাহিমের সাথে কম মিশতে? তুমি তো আমার কোনো কথাই রাখছো না। আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন? আর উনি আমার স্বামী, ওনার সাথে আমার যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলেন? যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন? তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে ফাহিম বাসায় আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। আপনাকে আমি সম্মান করি, তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতেই কথা বলবেন। আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন?
আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে। আপনার ছেলে আপনাকে ভালোবাসে আর বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না? আপনি তো মা না, মা নামে কলঙ্ক। এই যে আপনাদের মতন কিছু মায়েদের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায়। আপনার মতন মা ফাঁকার চেয়ে না থাকা ভালো। আয়েশা এসব বলছে, এমন সময় ফাহিম এসে পড়ে। ফাহিম আয়েশার মুখে এসব কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আয়েশার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই সময়ের অপেক্ষা করছিল ফাতেমা বেগম, আর ঠিক সময় ফাহিম এসে পড়েছে। ফাতেমা বেগম ফাহিমকে দেখে কান্নার করার অভিনয় করতে থাকে, আর গিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। এখানে আমার কোনো মান সম্মান নেই। আমাকে সব সময় অপমান করে তোর বউ। তুই বাড়িতে না থাকলেই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তোকে কিছু বলি না, কারণ আমি চাই না তোদের মধ্যে আমার জন্য কোনো ঝামেলা হোক। আমি আর কয়দিন বা বেঁচে থাকব? আমি তো চাই তোদের নিয়ে সুখে শান্তিতে কয়েকটা দিন বেঁচে থাকতে। আম্মু, তুমি এসব কি বলছো? আজকের পর থেকে আর কখনো আয়েশা তোমার সাথে খারাপ আচরণ করবে না। তুমি রেস্ট করো, আমি একটু আসছি। এই কথা বলে ফাহিম রুম থেকে বেরিয়ে যায়। ফাহিম রুম থেকে বের হওয়ার পরে ফাতেমা বেগম তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, মেয়েটা এখনো আমাকে চিনতে পারেনি আমি কেমন মানুষ। এইদিকে ফাহিম রাগ করে বাহিরে চলে গেল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু ফাহিম বাসায় ফিরছে না। ফাহিমকে নিয়ে চিন্তা করতে থাকে আয়েশা। আয়েশা বারবার ফাহিমকে কল দিতে থাকে। ফোন বেজেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না। আয়েশা অনেক ভয় পেয়ে গেল। ফাহিমের আবার কিছু হয়ে যায়নি তো? আয়েশার মনে আজে বাজে চিন্তায় সে ভর করতে থাকে। আয়েশা এবার ফাতেমা বেগমের রুমে চলে যায়। আয়েশা ফাতেমা বেগমকে বলল, মা, উনি তো এখনো বাসায় ফিরে আসেননি। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। ফাতেমা বেগম আয়েশার কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। ছেলেটার আবার কোনো বিপদ হয়নি তো? ফাতেমা বেগম খারাপ হলেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে। ফাতেমা বেগম এবার নিজের ফোন দিয়ে ফোন দিতে থাকে, তাও কেউ ফোন রিসিভ করছে না। ফাতেমা বেগম আয়েশাকে বলল, তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা। জানি না আমার ছেলেটা কোথায় আছে, এখন কেমন আছে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো তোমাকে কখনো ক্ষমা করব না। ফাতেমা বেগম এসব বলছে আর ফাহিমকে কল দিচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। আয়েশা আর ফাতেমা বেগম খুব চিন্তায় পড়ে গেল। এত রাতে ফাহিম কোথায় চলে গেল? ফাহিমকে নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। ফাহিমের কোনো খোঁজ নেই। ঘড়িতে রাত 2টো বাজে। হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে আয়েশা আর ফাতেমা বেগম দরজার কাছে চলে গেল। তখনই দরজার কলিং বেল চাপ পড়ল। দরজা খুলে দেখে ফাহিম দাঁড়িয়ে আছে। ফাতেমা বেগম ফাহিমকে ভিতরে ঢুকিয়ে বলল, বাবা, তুই এত রাত অবধি কোথায় ছিলি? আর তোকে আমরা কত কল দিচ্ছিলাম, কল রিসিভ করিসনি কেন? ফাহিম কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়েশা বলল, কি হয়েছে, কথা বলছেন না কেন? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি কি জানেন আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে, নাকি জেনেও ইচ্ছে করে এমন করেছেন? ফাহিম কোনো কথাই বলছে না। ফাতেমা বেগম আবার বলল, ফাহিম বাবা, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমার ভালো লাগছে না বাবা। ফাহিম কারোর কথার উত্তর না দিয়ে সে নিজের রুমের দিকে চলে গেল। ফাহিমের পিছন আয়েশাও চলে গেল। আয়েশা রুমে গিয়ে দেখে ফাহিম খাটের উপরে শুয়ে আছে। আয়েশা ফাহিমের কাছে গিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কিছু কি হয়েছে আপনার? আমাকে ডিস্টার্ব করবে না, যাও তুমি, আমি একটু একা থাকতে চাই। আপনাকে আমি কিছু প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন আপনি এত রাত অবধি? আমি কোথায় ছিলাম না ছিলাম? ফাহিমের এই কথায় আয়েশার বুকের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে আর কোনো কথা বলতে পারল না। চোখের পানি টপটপ করে ঝরতে থাকল। সে ধীরে ধীরে বিছানার এক কোণে গিয়ে বসল, মুখটা দেওয়ালের দিকে ঘুরিয়ে। ফাহিম আর কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে রইল। রাতটা যেন কাটতেই চায় না। আয়েশা কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। সকাল হলো। আয়েশা চোখ খুলে দেখল ফাহিম বিছানায় নেই। সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। রান্নাঘরের দিকে যেতেই ফাতেমা বেগমের গলা শোনা গেল। আজও তার গলায় সেই তীক্ষ্ণ সুর। এই তো নতুন বউ এসে গেছে, সকাল সকাল উঠেছে দেখছি। আজকে একটু তাড়াতাড়ি উঠলি যে, নাকি কাল রাতে ঘুম হয়নি ভালো করে? আয়েশা মাথা নিচু করে বলল, জি মা, ভালো আছি। ভালো থাকলেই তো হবে না, আজকে সকালের নাস্তা তৈরি করবি। আর শোন, রান্নাঘরের সব জিনিসপত্র ঠিকঠাক রাখবি। কাল যেমন কাপ ভেঙেছিলি, আজ যেন সেরকম কিছু না হয়। আয়েশা চুপচাপ রান্নাঘরে ঢুকল। সে জানে না কোথায় কি আছে, তবু চেষ্টা করতে লাগল। চা বানাতে গিয়ে আবার একটা ছোট্ট গ্লাস হাত থেকে পড়ে গেল। শব্দ শুনে ফাতেমা বেগম ছুটে এলেন। আবার এই মেয়ে কি কিছুতেই শিখবে না?
প্রথম দিন থেকেই এমন অযোগ্যতা দেখাচ্ছিস? আমার ছেলের জন্য এমন বউ জোগাড় করেছে কে জানি না। আয়শা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে চেপে রাখল। এমন সময় ফাহিম বাইরে থেকে এসে ঢুকল। সে তার মায়ের কথা শুনে একটু থমকে দাঁড়ালো। তারপর আয়শার দিকে তাকিয়ে পড়ল, আয়শা, তুমি এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সবকিছু কোথায় আছে। ফাতেমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। ফাহিম আয়শাকে রান্নাঘরের সব জিনিস দেখিয়ে দিল। আয়শা চুপচাপ শুনল, কিন্তু তার মন ভেঙে যাচ্ছিল। দুপুরের দিকে ফাহিম বলল, আজ বিকেলে আমরা একটু বাইরে যাব, তুমি রেডি হয়ে নাও। আয়শা মাথা নাড়ল, কিন্তু তার মন ভালো ছিল না। বিকেলে তারা বের হলো, একটা ছোট্ট পার্কে গিয়ে বসল। ফাহিম চুপচাপ ছিল। হঠাৎ বলে উঠল, আয়শা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। আমার মা একটু কঠিন স্বভাবের, কিন্তু তিনি আমাকে অনেক ভালোবাসেন। তুমি একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আয়শা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আমি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করি? ফাহিম একটু থমকে গেল। আমি জানি না, কিন্তু মা যা বলেন তা মিথ্যে হবে না। তুমি হয়তো বুঝতে পারছো না। আয়শা আর কিছু বলল না। তার মনে হলো এই মানুষটার সাথে তার কোনো ভবিষ্যৎ নেই। বাসায় ফিরে আয়শা দেখল ফাতেমা বেগম দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফাহিমকে দেখে তিনি বললেন, বাবা, তুই এতক্ষণ বাইরে ছিলি? আমার শরীরটা আজ খুব খারাপ, তুই একটু আমার পাশে বস। ফাহিম মায়ের কাছে গেল। আয়শা চুপচাপ নিজের রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর ফাহিম রুমে এলো। আয়শা বিছানার এক কোণে বসেছিল। ফাহিম বলল, আয়শা, আমরা কি কথা বলবো না? আয়শা বলল, আপনি যা বিশ্বাস করেন তাই করুন, আমার আর কিছু বলার নেই। ফাহিম চুপ করে রইল। রাত গভীর হল। আয়শা ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল এই বাড়িতে তার জায়গা নেই। পরের দিন সকালে আয়শা সিদ্ধান্ত নিল, সে আর এখানে থাকবে না। ফাহিম বাইরে গেলে সে তার জিনিসপত্র গুছিয়ে নিল। কাউকে কিছু না বলে সে বাসা থেকে বেরিয়ে পড়ল। সোজা তার বাবার বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে ভাবছিল, আমি কি এতটাই অযোগ্য যে কেউ আমাকে মেনে নিতে পারে না? এদিকে ফাহিম বাসায় ফিরে দেখল আয়েশা নেই। দরজা খোলা। সে বুঝল আয়েশা চলে গেছে। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি আয়েশার মায়ের নম্বরে ফোন দিল। আন্টি, আয়েশা কি আপনাদের ওখানে গেছে? রোজিনা বেগম বললেন, হ্যাঁ বাবা, সকালে এসেছে, কিন্তু কাঁদতে কাঁদতে এসেছে। কি হয়েছে? ফাহিম বলল, আমি এখনই আসছি। সে তাড়াতাড়ি বের হয়ে আয়েশার বাবার বাড়ির দিকে রওনা দিল। আয়েশার বাবার বাড়ির দরজায় ফাহিম দাঁড়িয়ে, তার চোখে মুখে উদ্বেগ আর অস্থিরতা। দরজা খুলতেই রোজিনা বেগম তাকে দেখে একটু থমকে গেলেন। ফাহিম, এত তাড়াতাড়ি? আন্টি, আয়েশা কোথায়? প্লিজ ওকে একটু ডাকুন। রোজিনা বেগমের মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি ভেতরে ডেকে নিয়ে গেলেন। বসার ঘরে আহমদ সাহেবও এসে বসলেন। কিছুক্ষণ পর আয়েশা এলো। তার চোখ লাল, মুখ ফোলা। ফাহিমকে দেখে সে থমকে দাঁড়ালো, কিন্তু কোনো কথা বলল না। আহমদ সাহেব প্রথমে কথা বললেন, বাবা, কি হয়েছে? মেয়েটা সকাল থেকে কাঁদছে, কিছু না বলে চলে এসেছে। তুমি কিছু জানো? ফাহিম মাথা নিচু করে বলল, আঙ্কেল, আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। কাল রাতে আমার সাথে ওর একটু ঝগড়া হয়েছে। আমি হয়তো একটু বেশি রাগ দেখিয়েছি। আয়েশা হঠাৎ কথা বলে উঠল, গলা কাঁপছে। একটু রাগ? আপনি আমাকে থাপ্পড় মেরেছেন আর বলেছেন আমি আপনার মাকে অপমান করেছি। ফাহিম চমকে উঠল। থাপ্পড়? আমি তো, হ্যাঁ, মেরেছেন। আর আপনার মা কাঁদতে কাঁদতে বললেন যে আমি নাকি ওনার সাথে খারাপ ব্যবহার করি। আপনি ওনার কথা শুনেই আমাকে দোষী সাজান, আমার কোনো কথা শুনলেন না। রোজিনা বেগমের চোখে পানি চলে এলো। আহমদ সাহেব গম্ভীর গলায় বললেন, ফাহিম, এটা কি সত্যি? ফাহিমের মাথা নিচু। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম মা যা বলছেন তা সত্যি। আমি ভুল করেছি। আয়েশা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি তো কোনোদিন আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করিনি। উনি আমাকে সারা দিন কাজ করতে বলেন, ঘুম থেকে উঠতে দেরি হলে গালি দেন, আমার পরিবার নিয়ে খারাপ কথা বলেন, আর আপনি সব শুনে আমাকে দোষী সাজান। আমি কি করব বলুন? ফাহিম চুপ করে শুনছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ সে মাথা তুলে বলল, আয়েশা, আমি জানি না কেন আমি এত অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মা আমাকে সবসময় বলতেন যে তিনি ছাড়া আমার কেউ নেই। হয়তো সেই কথাগুলোই আমার মাথায় গেঁথে গিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমি আরও বাড়িতে ফিরব না।
আমি এত অল্প বয়সে বিয়ে করেছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি যে প্রতিদিন অপমান সহ্য করব। আহমদ সাহেব বললেন, ফাহিম, তুমি বাড়ি যাও, আমরা আয়েশার সাথে কথা বলবো। তুমি যা করেছো সেটা খুব সহজে ভোলা যায় না। ফাহিম উঠে দাঁড়ালো, তার চোখেও পানি। আঙ্কেল, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি আয়েশাকে হারাতে চাই না। আমি ওকে সত্যি ভালোবাসি। আমি আবার চেষ্টা করতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আয়েশা মুখ ঘুরিয়ে নিল। আমি আর বিশ্বাস করতে পারি না। আপনি যখনই আপনার মায়ের সামনে থাকবেন আবার আমাকে দোষী ভাববেন। ফাহিম আর কিছু বলতে পারল না, ধীরে ধীরে বেরিয়ে গেল। বাড়িতে ফিরে ফাহিম দেখল ফাতেমা বেগম বসার ঘরে বসে আছেন। তাকে দেখে তিনি বললেন, কি হলো বাবা, বৌমা কোথায়? ফাহিম চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আম্মু, আয়েশা চলে গেছে, ও আর ফিরবে না। ফাতেমা বেগমের মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা লুকিয়ে ফেললেন। আরে চিন্তা করিস না, ও তো ছোট মেয়ে, রাগ করে চলে গেছে, কয়েকদিন পরে নিজেই ফিরে আসবে। ফাহিম মায়ের দিকে তাকালো, তার চোখে এবার সন্দেহ। আম্মু, আপনি কি সত্যিই চান আয়েশা ফিরে আসুক? ফাতেমা বেগম একটু ঘাবড়ে গেলেন। কি বলছিস তুই? আমি তোর মা, আমি চাই না আমার ছেলে সুখী হোক। ফাহিম আর কিছু বলল না, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগে উঠল। সত্যি কি তার মা আয়েশার সাথে এত খারাপ ব্যবহার করছেন, নাকি তারই ভুল বোঝাবুঝি হয়েছে? সেই রাতে ফাহিম ঘুমাতে পারল না। সে আয়েশার কথাগুলো বারবার মনে করছিল, আর ভাবছিল সে কি সত্যিই তার মায়ের কথায় এতটা অন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে আয়েশা তার মায়ের কোলে মাথা রেখে কাঁদছে। রোজিনা বেগম আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। মা, আমি আর ওখানে যাব না, আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। রোজিনা বেগম চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে মা, তুই যা চাস তাই হবে, কিন্তু একটা কথা মনে রাখিস, জীবনে অনেক সময় আমরা রাগের মাথায় সিদ্ধান্ত নিই, পরে হয়তো অফসোস হয়। আয়েশা কিছু বলল না, তার মন ভেঙে টুকরো টুকরো। ফাহিম বাসায় ফিরে এসে সোজা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। আয়েশার কথাগুলো বারবার কানে বাজছে। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনি আমার কথা শোনেননি, আমি আর বিশ্বাস করতে পারি না। ফাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কি সত্যি এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম? মায়ের কথায় এত বিশ্বাস করি যে নিজের স্ত্রীর কথা শুনব না? এদিকে ফাতেমা বেগম রান্নাঘরে বসে চা খাচ্ছিলেন। মনে মনে ভাবছেন, এখন তো মেয়েটা চলে গেছে, এবার ছেলেকে আবার আমার কাছে ফিরিয়ে আনতে হবে, আর কোনো মেয়েকে ঘরে ঢুকতে দেব না। রাত গভীর হলে ফাহিম মায়ের রুমে গেল। ফাতেমা বেগম বিছানায় শুয়েছিলেন। ফাহিমকে দেখে তিনি উঠে বসলেন। কি হয়েছে বাবা, এখনো ঘুমাসনি? ফাহিম ধীরে ধীরে বলল, আম্মু, আমি আয়েশার সাথে কথা বলতে গিয়েছিলাম। ও বলল আপনি নাকি ওকে সারাদিন অপমান করেন, পরিবার নিয়ে খারাপ কথা বলেন। এটা কি সত্যি? ফাতেমা বেগমের মুখটা একটু শক্ত হয়ে গেল। তারপর নরম গলায় বললেন, আরে বাবা, ও তো ছোট মেয়ে, রাগের মাথায় যা খুশি বলে ফেলে। আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করব? আমি তো শুধু ওকে শেখাতে চেয়েছি বাড়ির কাজকর্ম কিভাবে করতে হয়। ফাহিম চুপ করে রইল। তারপর বলল, আম্মু, আমি ওকে থাপ্পড় মেরেছি, ওর চোখের দিকে তাকাতে পারছি না, আমি কি করব? ফাতেমা বেগম একটু হাসলেন। থাপ্পড় মেরেছিস? ভালোই করেছিস। মেয়েদের একটু শাসন না করলে শোনে না। তুই চিন্তা করিস না, ও কয়েকদিন পর নিজেই ফিরে আসবে, আর না আসুক তোর জন্য আরও ভালো মেয়ে দেখে দেব। ফাহিমের ভ্রু কুঁচকে গেল। আরও ভালো মেয়ে? আম্মু, আয়েশা আমার স্ত্রী, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ফাতেমা বেগমের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তোর মনটা এখনো ওর দিকে? ও তো তোকে ছেলে চলে গেছে, এখনো ওর কথা ভাবছিস? ফাহিম আর কিছু বলল না। সে রুম থেকে বেরিয়ে এলো। তার মনে একটা অদ্ভুত অনুভূতি, সন্দেহ। প্রথমবারের মতো তার মনে হলো হয়তো তার মা যা বলছেন সবটা সত্যি নয়। পরের দিন সকালে ফাহিম আয়েশার বাবার বাড়িতে আবার গেল। এবার সে একা গেল, কাউকে কিছু না বলে। দরজায় দাঁড়িয়ে আয়েশার মাকে বলল, আন্টি, আমি শুধু একবার আয়েশার সাথে কথা বলতে চাই, প্লিজ। রোজিনা বেগম একটু ভেবে বললেন, আয়েশা এখনও রাগ করে আছে, তবে তুমি যখন এসেছো দেখি ওকে বলি। কিছুক্ষণ পর আয়েশা এলো, কিন্তু এবার তার চোখের রাগের সাথে একটা কষ্ট মিশে আছে। ফাহিম বলল, আয়েশা, আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি তোমাকে বিশ্বাস করিনি,
আমি আমার মায়ের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি হয়তো সবটা আমার মায়ের দোষ নয়, কিন্তু আমারও দোষ আছে। আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আয়েশা চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে প্রমাণ করতে হবে। আমি আর ও বাড়িতে যাব না যতক্ষণ না আপনার মা নিজে এসে আমার কাছে ক্ষমা চান। আর আপনি যদি আবার আমাকে অবিশ্বাস করেন তাহলে আমি আর ফিরব না। ফাহিম মাথা নাড়ল। আমি চেষ্টা করব, আমি আমার মাকে বোঝাবো। আয়েশা আর কিছু বলল না, সে ভেতরে চলে গেল। বাসায় ফিরে ফাহিম মায়ের সামনে গিয়ে বলল, আম্মু, আয়েশা বলেছে আপনি যদি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা না চান ও আর ফিরবে না। ফাতেমা বেগম হঠাৎ রেগে গেলেন। কি? আমি ক্ষমা চাইব? ও আমার ছেলেকে ছেড়ে চলে গেছে আর আমি ক্ষমা চাইব? তুই পাগল হয়ে গেছিস? ফাহিম এবার শান্ত গলায় বলল, আম্মু, আপনি যদি সত্যি আমার ভালো চান তাহলে একবার যান, না হলে আমি নিজেই সিদ্ধান্ত নেব। ফাতেমা বেগম চুপ করে গেলেন, কিন্তু তার চোখের রাগ আর অভিমান। সেই রাতে ফাহিম আয়েশাকে মেসেজ করল, আমি চেষ্টা করছি, আমি তোমাকে হারাতে চাই না। আয়েশা মেসেজটা পড়ল, কিন্তু উত্তর দিল না। তার চোখে পানি এলো, কিন্তু সে চুপ করে রইল। পরের দিন সকালে ফাতেমা বেগমের মুখটা ভারী। রাতে ছেলের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফাহিমের চোখে সেই সন্দেহের ছায়া দেখে তার ভিতরটা কেঁপে উঠেছে। তিনি ভাবলেন, যদি ছেলে আমার থেকে দূরে সরে যায় তাহলে তো সব শেষ। সকালের নাস্তার সময় ফাহিম চুপচাপ বসেছিল। ফাতেমা বেগম নিজে থেকে কথা শুরু করলেন, বাবা, তুই কি সত্যি চাস আমি ও মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাই? ফাহিম মাথা তুলে তাকালো। আম্মু, আমি চাই না আপনি কষ্ট পান, কিন্তু আয়েশা যদি না ফেরে আমি আর থাকতে পারবো না এই বাড়িতে। ফাতেমা বেগম অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীর গলায় বললেন, আচ্ছা, আমি যাব, কিন্তু তুইও আমার সাথে যাবি। ফাহিমের চোখে একটু আশা ফুটে উঠল। আপনি সত্যি যাবেন? হ্যাঁ, আজ বিকেলেই যাব। দুপুর গড়িয়ে বিকেল হলো। ফাতেমা বেগম আর ফাহিম একসাথে আয়েশার বাবার বাড়ির দিকে রওনা দিলেন। পথে ফাতেমা বেগমের মুখে কোনো কথা নেই, ফাহিমও চুপ। দরজায় পৌঁছতেই রোজিনা বেগম দরজা খুললেন। ফাতেমা বেগমকে দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না, ভেতরে নিয়ে গেলেন। আহমেদ সাহেবও এসে বসলেন। আয়েশা ডাক পড়তেই এলো। ফাতেমা বেগমকে দেখে তার শরীরটা শক্ত হয়ে গেল। ফাতেমা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আয়েশা, আমি তোর কাছে এসেছি। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোর পরিবার নিয়ে খারাপ কথা বলেছি। আমি ভুল করেছি। আয়েশা চুপ করে তাকিয়ে রইল।